আজকে আলোচনা করব রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে। তো পদার্থের গঠনের মেইনলি আমরা আজকে একটি সিকিউ আলোচনা করব, যেই সিকিউটা করলে মোটামুটি এই চ্যাপ্টারের টেস্ট পেপারে যত রকমের কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো ইজিলি সলভ করা সম্ভব। তো আমরা চ্যাপ্টারের দুইটা সিকিউ আলোচনা করব, মানে দুইটা প্যাটার্নের কোশ্চেন আলোচনা করব। তো আজকে আমরা প্রথম কোশ্চেনটা আলোচনা করব, দেখি কোশ্চেনটা কি কি আছে। তো এইখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি যে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। প্রথমটাতে কি দেওয়া আছে, দৃশ্যকল্প 1 এ আছে দুইটা পরমাণু মডেলের ছবি দেওয়া আছে, একটা হলো এ আর একটা হলো কি বি। তা আমরা নর্মালি দেখে, যেহেতু আমাদের থিওরি চ্যাপ্টারটা পড়া আছে, সুতরাং আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এই মডেলটা কি, এই মডেলটা হলো বোরের পরমাণু মডেল, এবং বি কোনটা, বি হলো রাদারফোর্ড পরমাণু মডেল। এবং আমাদের দৃশ্যকল্প 2 এর মধ্যে আমাদের কি আছে, এখানে দেখা যাচ্ছে ওয়াই একটা আইসোটোপের পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে, এবং আরেকটা বক্সে দেওয়া আছে কি তেজস্ক্রিয় আইসোটোপ। তো দেখি এখন আমাদের প্রশ্নটা কি, আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করব। এই প্যাটার্নের যতগুলো কোশ্চেন আমাদের টেস্ট পেপারে আছে, মোটামুটি এই কোশ্চেনটা সলভ করলেই বাকি সবই সেম টাইপের কোশ্চেন, তো আমাদের সবই মোটামুটি করা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। তো প্রথম কোশ্চেনে দেওয়া আছে কি, দৃশ্যকল্প 1 এ এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ ও গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, কৌণিক ভরবেগ, আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাইছি কোন পরমাণু মডেল থেকে? অবভিয়াসলি রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল থেকে, তাই না? বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য ছিল কি, কৌণিক ভরবেগ সম্পর্কিত একটা স্বীকার্য ছিল, মতবাদ ছিল, যেটাতে আমরা কি পাইছিলাম, আউটপুট এমভিআর ইকুয়াল টু কি এনএস বাই 2 পাই। তো এই যে এমভিআরটা হলো আমার কি কৌণিক ভরবেগ। তো এখানে আমার কি কি টার্ম আছে, এন আছে। এনটা কি, এনটা হলো আমার কক্ষপথ সংখ্যা বা কক্ষপথের নাম্বারটা আর কি এন। এইচটা হলো আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটার এসআই এককের মান হলো 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তারপর পাইয়ের মান তো আমরা জানি 3.1416। তাহলে আমরা কি কৌণিক ভরবেগ টোটাল এমভিআর এর মানটা আমরা বের করতে পারবো। তো এখানে আমার কি কি দেওয়া আছে ভাইয়া, এখানে আমার দেওয়া আছে এন এর মান দেওয়া আছে কত, সর্বশেষ বলছে সর্বশেষ শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তর বলতে এখানে কত কত বোঝাচ্ছে, সর্বশেষ শক্তি স্তর বলতে এন এর মান 3 বোঝাচ্ছে। তাহলে আমার এন এর মান যদি 3 হয়, তাহলে আমি সূত্রে বসাই দিই এমভিআর ইকুয়াল টু 3 ইন্টু এইচ এর মান কত, 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 2 ইন্টু কত 3.1416। তাহলে আমরা অ্যাকচুয়ালি কিসের মান পেয়ে যাব, আমরা কৌণিক ভরবেগের মান পেয়ে যাব, এবং সেই মানটা কত, সেই মানটা হলো আমার 3.164 ইন্টু 10⁻34 ইন্টু 10⁻34। এটা আমরা জাস্ট ক্যালকুলেটরে ভাইয়া মানগুলো বসায় ক্যালকুলেশন করে নিলে হবে, তোমরা এটা ইজিলি করতে পারবা। জাস্ট আমার ক্যালকুলেশনটা করা ছিল, আমি ওইটা জাস্ট টাকাটা ইউজ করেছি। তো তারপরে সেকেন্ড কোশ্চেনটা কি আছে, গতিবেগ। কি আছে ভাই, গতিবেগ। তো গতিবেগের সূত্রটা কি, এই সেম সূত্রটাই এখানে জাস্ট কি করব আমরা, দেখো তো এমভিআর এর মধ্যে এটা কি, ইলেকট্রনের ভর, ভিতে হলো আমার কি ইলেকট্রনের গতিবেগ, এবং আর ভরটা হলো যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। তো আমার গতিবেগ এমভিআর ইকুয়াল টু আমার, আমি সূত্রটা লিখলাম এনএস বাই 2 পাই। তাহলে ভি সমান সমান কি আসবে, এনএস বাই 2 পাই এমআর। এখন দেখো এখানে আর এর মান দেওয়া আছে, আর এর মান কত দেওয়া আছে ভাইয়া, আর এর মান দেওয়া আছে আমার 3.6 ইন্টু 10⁻−10। হ্যাঁ, 3.6 ইন্টু 10⁻−10 দেওয়া আছে। তাহলে আমার জাস্ট এখানে ডাটাগুলো বসাই দাও। তাহলে কোনটা বলছে, শেষ কক্ষপথে, তার মানে এন এর মান কত 3, এইচ এর মান তো জানি আমি মুখস্থ 6.626 ইন্টু 10⁻−34, 2 ইন্টু কত 3.1416 ইন্টু এম এর মান হলো 9.11 ইন্টু 10⁻31। যেহেতু এসআই তে বসাইতেছি, তাহলে আমার কি ইলেকট্রনের ভরটা কি কেজিতে হবে, আর কেজিতে ভরটা কত 9.11 ইন্টু 10⁻31।
তারপর আর এর মান আছে, আর এর মান কি, এটা মিটার এককে দেওয়া আছে, তো এটা চেঞ্জ করতে হবে না। 3.6 ইন্টু 10⁻⁻10। তো টোটাল টার্মটা যদি আমরা ক্যালকুলেশন করি, টোটাল টার্মটা ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে ভাইয়া? 3.16 ইন্টু 10⁻⁻34 আসবে। এটা হলো তোমার প্রথমটার মান আসছে কণিক ভরবেগ, আর বেগের মান আসবে 9.65 ইন্টু 10⁵ 9.65 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। এটা হলো আমার গতিবেগের মান, গতিবেগের মান। আর আমার বেগের মানটা কত? কণিক ভরবেগের মানটা কত? কণিক ভরবেগের মানটা আসছে ভাইয়া 3.164 ইন্টু 10⁻⁻34। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের যদি কোনো ম্যাথ আসে, যে কোনো একটা কক্ষপথে বললো কণিক ভরবেগ বের করো, তাহলে আমরা কি ইজিলি কণিক ভরবেগের সূত্র থেকে এমভিআর এর মানটা বের করে ফেলবো। আর যদি বলে যে আমার বেগের মান কত, তাহলে বেগের মান ভি ইকাল টু কত? ভি ইকাল টু সমান সমান ns/2πmr। এটা হলো আমার ভি এর মান। আর যদি এমন বলে যে কক্ষপথের ব্যাসার্ধ বের করো, গতিবেগের মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার সূত্রটা কি আসবে ভাইয়া? আর ইকাল টু জাস্ট ns/2πmv। এই যে জাস্ট এখান থেকে এম আর ভিটা আমি জাস্ট চেঞ্জ করে নিব, তো এখানে মানগুলো বসায় দিলেই ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি আছে? দৃশ্যকল্প 1-এ মডেল এ এবং মডেল বি এর মধ্যে কোনটি অধিক উপযোগী? তার মানে আমরা তো আগেই বলে দিয়েছি যে এটা কি বোর পরমাণু মডেল, আর এটা কি রাদারফোর্ড। তাহলে বোর আর রাদারফোর্ড পরমাণু মডেলের কথা যদি আমরা চিন্তা করি যে এই দুইটা মডেলের মধ্যে কোনটা বেস্ট, অবভিয়াসলি যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেলটা আগে দিছে, এই মডেলটাকে আপডেট করেই কিন্তু বোর পরমাণু মডেল দাঁড় করাইছে, তার মানে আমার কি বেটার অবশ্যই বোরেরটাই হবে, তাই না? এটা কমন সেন্স। তো আমরা আসলে রাদারফোর্ডের যে কি কি কনসেপ্ট দিয়েছে এবং বোর কি কি দিছে সেটাকে একটু আলোচনা করে আমরা নিজে থেকে, এটা আমাদের সলভ করা আছে, তো আমরা জাস্ট এটা রিডিং পড়ে নিলেই হবে, বাট আমরা জিনিসটা ফান্ডামেন্টালটা আমরা বুঝাই দিব। ঠিক আছে, তো বোর রাদারফোর্ডের কথা যদি আমি বলি, রাদারফোর্ড কি বলছে? রাদারফোর্ড কিন্তু পরমাণুর গঠন নিয়ে আলোচনা করছে খুব ডিটেলসে। পরমাণুর গঠন কিরকম হয়, পরমাণুর কেন্দ্রে কি থাকবে, নিউক্লিয়াস অস্তিত্ব আবিষ্কার করছে 1909 সালে, তার 2 বছর পরে যে সে কি মডেল দিছে, তো পরমাণুর গঠন নিয়ে মোটামুটি সে একটা ধারণা দিছে, কিন্তু সে কিন্তু কোনো কক্ষপথ সম্পর্কে কিন্তু কোনো ধারণা দিতে পারেনি। এই কক্ষপথ নিয়ে ধারণাটা অ্যাকচুয়ালি কে দিচ্ছে? কক্ষপথ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিয়েছে কিন্তু বোর। রাদারফোর্ড শুধু বলছে পরমাণু ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরে, কিন্তু অ্যাকচুয়ালি কক্ষপথ নিয়ে যদি সুনির্দিষ্ট কেউ ধারণা দিয়ে থাকে সেটা হলো কি বোর দিছে। আবার কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে যেহেতু কক্ষপথ সম্পর্কে যেহেতু রাদারফোর্ড কোনো আইডিয়া দিতে পারে নাই, তাহলে কি কক্ষপথের আকার আকৃতি এটা সম্পর্কেও কি রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারে নাই। তো এই জিনিসটা সম্পর্কে আবার ধারণা কে দিছে? রাদারফোর্ড বোর দিছে। ঠিক আছে, আবার একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন যে ঘুরলে কি হয়, শক্তির ক্রমাগত শক্তি বিকিরণ করবে না শোষণ করবে, এই সম্পর্কেও কোনো আইডিয়া দিতে পারে নাই, বর্ণালী সম্পর্কে কোনো আইডিয়া দেয় নাই। বোর এসে এটা কি কমপ্লিটলি একটা আইডিয়া দিছে যে নির্দিষ্ট কক্ষপথে যদি ইলেকট্রন ঘুরে সে কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। যদি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন যায় সেক্ষেত্রে শক্তি শোষণ বা বিকিরণ হতে পারে, নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তির শোষণ হবে, উচ্চ থেকে নিম্নতে আসলে কি শক্তির বিকিরণ হবে। শক্তির বিকিরণ বা শোষণ সম্পর্কিত কোনো তথ্য রাদারফোর্ড দিতে পারে নাই, সেটা কে দিছে? বোর দিছে। ঠিক আছে, তো আমার এই আবার দেখা গেছে কক্ষপথ সম্পর্কে যেহেতু আইডিয়া দিছে, যে কক্ষপথ সম্পর্কে আইডিয়া দেওয়া মানে কি রাদারফোর্ড বোর বর্ণালী সম্পর্কে সে ধারণা দিছে, কিন্তু রাদারফোর্ড কিন্তু বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি, কারণ সেহেতু কোনো কক্ষপথ সম্পর্কে আলোচনা করতে পারে ইন ডিটেলস। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টটা জাস্ট থিওরিটিক্যালি এই পোর্শনটা আমরা পড়ে নিব, যে এখানে কি কি দেওয়া আছে। যে প্রথমত কি, যে কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণায়মান থাকে ম্যাক্সওয়েল, যেহেতু আমার রাদারফোর্ডের মতে ইলেকট্রন যদি কক্ষপথে ঘুরতো তাহলে কি সে ক্রমাগত শক্তি বিকিরণ করতো, ম্যাক্সওয়েল যেটা বলে, তাহলে কি আস্তে আস্তে কক্ষপথগুলো সর্পিতাল আকারে ছোট হয়ে একটা সময় ইলেকট্রন যে সেন্টারে পতিত হতো, কিন্তু তাহলে কি পরমাণু অস্তিত্ব নষ্ট হয়ে যেত।
কিন্তু পরমাণুর অস্তিত্ব নষ্ট করা যাবে না। এই জন্য দেখা গেছে এই যে সীমাবদ্ধতাটা, এই সীমাবদ্ধতাটা নিয়ে মেইনলি বোর কাজ করছে, ঠিক আছে। তারপরে দেখো রাদারফোর্ডের ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি, এই যে বলছি একটু আগে, সম্পর্কে কোনো ধারণা নেই, কিন্তু বোর কি ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ হিসাব করে এটার ডিটেলস যে ব্যাখ্যাটা সেটা দিছে। তারপরে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড দিতে না পারলেও বোর কি সেটা দিতে পারছে। তারপরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কেও তার মানে কোনো ধারণা কে দিতে পারে নাই, রাদারফোর্ড দিতে পারে নাই, সেটা সম্পর্কে ধারণা দিছে কে, বোর। তো সার্বিকভাবে বিবেচনা করে দেখা যাচ্ছে যে বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল থেকে অধিক উপযোগী, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা পরের কোশ্চেনটাতে আসি। পরের কোশ্চেনটাতে কি বলছে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক মডেল এর আলোকে বিশ্লেষণ করো। তার মানে প্রধান শক্তি স্তর আর উপশক্তি স্তর। আচ্ছা, এটা আমাদের একটু হায়ার পড়াশোনা আছে, যে আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ে, কোয়ান্টাম সংখ্যাতে কি প্রধান শক্তি স্তর সম্পর্কে, প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর, এটার আরেকটা নাম কি অরবিট বা শেল বা কি কক্ষপথ, এই প্রত্যেকটা জিনিসকে আমার এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এন দ্বারা প্রকাশ করা হয়। আর উপশক্তি স্তর সম্পর্কে, যে উপশক্তি স্তর বা অরবিটাল শক্তি স্তর বা যেটাকে বলি কি আমরা অরবিটাল, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এন আর এল এর মধ্যে সম্পর্কটা কি? এন এর মান থেকে এল এর মানটা সবসময় কি এক কম হবে। তার মানে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। ফর এক্সাম্পল, এন এর মান যদি তোমার 1 হয়, সেক্ষেত্রে এল এর মান হবে কি 0। 0 থেকে স্টার্ট করলাম, তার মানে n-1 এর জায়গায় আমি n এর মান 1 বসাই, তাহলে কি আসবে? এল এর মানটা কি আসবে? 0 আসবে। n এর মান যখন আমার কি 2, তখন এল এর দুইটা মান পাবো। এল এর দুইটা মান, একটা হলো কি 0 থেকে স্টার্ট হবে, আরেকটা কি 2 বসাইলে কত? 2 - 1 সমান কত হবে? 1 হবে। তাহলে 1। n এর মান যদি আমি 3 বসাই, তাহলে তিনটা এল এর মান পাবো, একটা হলো কি 0, একটা কি 1, একটা কি 2। তাহলে এখানে দেখো n এর তিনটা মানের জন্য এল এর কয়টা মান পাচ্ছি? তিনটা মান পাচ্ছি। তো আমরা এটাকে আরেকটু ডিটেলসে লিখি। তো তারপরে আমার n এর মান যদি আমার 4 হয়, সেক্ষেত্রে কি এল এর মান পাবো কত? 0, এল এর মান পাবো কত? 1, এল এর মান পাবো কত? 2, এল এর মান পাবো কত? 3। এখন যেটা এল এর মান 0, সেটাকে আমি বলি এস অরবিটাল। 1 এর জন্য কত? পি, 2 এর জন্য কত? ডি, 3 এর জন্য কত? এফ। তো এল এর মানের উপর বেস করে আমার আমরা অরবিটাল গুলোকে শনাক্ত করতে পারি। যেমন এল এর মান যদি আমার 0 হয়, তো সেটাকে আমরা এস অরবিটাল বলতে পারি। এল এর মান যদি আমার 1 হয়, পি অরবিটাল। এল এর মান 2 হলে ডি, এল এর মান 3 হলে এফ অরবিটাল। তো আমরা যদি এখানে এন আর এল এর মধ্যে, প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা ছিল হলো আমার যে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্কটা মানে এলো এই যে ছকটা। জাস্ট আমরা কি করব, আমরা যদি চিন্তা করি, একটা ছক আঁকাই, ছকের মধ্যে দেখায় দিই। আমরা n = 4 এর জন্য দেখাই দিই, তোমরা তিনটার জন্য দেখাই দিবা। n এর মানের সাথে কি l এর মানের সম্পর্ক, তারপরে কি অরবিটাল s p d, তারপরে অরবিটালে ইলেকট্রন সংখ্যা, কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। আমি যদি চিন্তা করি, n এর মান হলো আমরা ধরলাম 4, তাহলে l এর কত মান পাবো? l এর মান একটা পাবো 0, তাই না? একটা পাবো কি 1, একটা পাবো কি 2, একটা পাবো কি 3। তাহলে এটা হবে কি s অরবিটাল, এটা কি p, এটা কি d, এটা কি f, তাই না? এখন অরবিটালের l এর মান থেকে আমি অরবিটালে টোটাল ইলেকট্রন সংখ্যাটা বের করতে পারি। তো 12 + 1, তাহলে l এর মান যদি 0 হয়, তাহলে s এর অরবিটালে ইলেকট্রন থাকবে 2 × 0 + 1, মানে কয়টা? দুইটা থাকবে, ঠিক আছে। 12 + 1। আচ্ছা, দাঁড়াও 12 + 1, 12 + 1, তাহলে 2 × 0, একটা অরবিটাল। এটা হলো অরবিটাল সংখ্যা, অরবিটালে
ইলেকট্রন সংখ্যা হলো এইটা, জাস্ট একটা অরবিটাল ডাবল ইলেকট্রন থাকে, তাহলে অরবিটাল সংখ্যাটা হলো 1, ইলেকট্রন সংখ্যা কত 2। এটার ক্ষেত্রে অনুরূপভাবে অরবিটাল সংখ্যা পাচ্ছি 3, ইলেকট্রন সংখ্যা 6, 5, 10, 7, 14। তাহলে কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত হবে n স্কয়ার, তার মানে কত n এর মান 4 হলে এই টোটালটা আমার আলটিমেটলি এখানে আসতেছে কত, টোটাল 32 এরকম আসবে আর কি। তো এই কোশ্চেনটা মোটামুটি আমাদের জাস্ট সম্পর্কটা আমার এই কোশ্চেনে চাইছে মেইনলি এই যে n আর l এর মধ্যে সম্পর্কটা, n আর l এর মধ্যে সম্পর্কটা কি এইটা। তারপরে দেখি, তারপরে আমাদের আছে কি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আচ্ছা, এখানে দৃশ্যকল্প 2 এর আলোকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এখন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা কি ভাইয়া দেখি আমরা একটু। আপেক্ষিক নির্ণয়, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর, যেহেতু আমার এখানে কি আছে আইসোটোপের পর্যাপ্ততা আছে, আর আইসোটোপের কি আছে, আইসোটোপের দেওয়া আছে আমার ভর দেওয়া আছে, পর্যাপ্ততা দেওয়া আছে, আর কি আইসোটোপের ভর দেওয়া আছে। যেমন ভর দেওয়া আছে, যেমন আমার এখানে কি কি দেওয়া আছে y32, এটার পরিমাণ দেওয়া আছে কত 95%, হ্যাঁ। y33 এটার পরিমাণ কত আছে ভাইয়া, এটার পরিমাণ আছে 0.75%। তারপরে আছে কত y34, এটার পরিমাণ আছে কত 4.25%। এখন আমার সূত্রটা হলো আমার প্রত্যেকটা আইসোটোপের যে শতকরা পর্যাপ্ততা, সেটাকে জাস্ট আমি ভর সংখ্যা দ্বারা গুণ করে আলাদা আলাদা দুইটা আইসোটোপের যদি দুইটা থাকে দুইটার যোগফল ভাগ হলো 100, তো তিনটার যোগফল ভাগ 100। তো সূত্রটা হলো এরকম, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, অ্যাকচুয়ালি এটা গড় বের করা আর কি, আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান P ইন্টু M যোগ Q ইন্টু N যোগ R ইন্টু O ডিভাইডেড বাই কত 100। তো এখানে পিটা কি, এই পিটা ধরলাম আমরা এটার ভর, এই যে এটার ভর কত 32, কিউটা কি এটার ভর 33, আরটা কি এটার ভর। তাহলে আমি মানগুলো লিখি 32 ইন্টু এমটা হলো এটার পর্যাপ্ততা কত পার্সেন্ট আছে, কত 95%, ঠিক আছে। তাহলে 95 যোগ আমার এটা কত আছে 0.75, আমি একদম ডিটেলস অ্যান্সারটা লিখে দিলে মনে হয় বেশি ভালো হয় আর কি। আচ্ছা যাক, আগে উঠায় নিই 93 আর 33, এটার ভর কত 33 ইন্টু 0.75 যোগ 34 ইন্টু 4.25 ডিভাইডেড বাই 100। তাহলে আমার এখান থেকে আলটিমেটলি অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা আসে আমার 32.095। ওটা ক্যালকুলেশন করলে 32.095, এটা অলমোস্ট 32। তাহলে আমার এখান থেকে এই যে তিনটা আইসোটোপ দেওয়া আছে, একটা y32, y33, y34, এই তিনটা আইসোটোপের পরিমাণ দেওয়া আছে। তাহলে তিনটা আইসোটোপেরই আমি কি পরিমাণ ইনটু পর্যাপ্ততা গুণ করে তিনটা যোগ করে টোটাল 100 দ্বারা ভাগ করে দিলেই আমার অ্যাকচুয়ালি আপেক্ষিক পারমাণবিক ভরটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেনে আমি আসি। উদ্দীপকে দৃশ্যকল্প 2 এর আলোকে y মোলের 50টি পরমাণুর ভর কত হবে। আচ্ছা, এখন দেখো y এর যেহেতু আমি ভর পেয়ে গেছি, আপেক্ষিক পারমাণবিক ভর পেয়েছি, আমরা আরেকটা সূত্র জানি। এটা অ্যাকচুয়ালি যেটা বের করলাম এটা কিন্তু আমরা গড় আপেক্ষিক, গড়, ঠিক আছে, মনে রাখবো গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করছি। এখন আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা কি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভরের 1/12 ভরের 1/12।
এখন কার্বন, একটি কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ সমান সমান 1.66 × 10⁻⁻24 গ্রাম। এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। একটা কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের মান কত? 1.66 × 10⁻⁻34। তাহলে আমি একটু আগে প্রশ্নে আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত বের করছি ভাইয়া? আমি ডিরেক্ট অ্যান্সার করতেছি। সলিউশন সূত্রটা তোমরা লিখে নিও। 32 এটা বের করছি। তাহলে একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভরের মানটা কত? 1.66 × 10⁻⁻34 সরি 34 ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি কি পাবো? এখান থেকে ক্যালকুলেশন করে আমি একটি পরমাণুর ভর কত পাবো? একটি পরমাণুর ভর সমান সমান কত পাবো? 32 × 1.66 × 10⁻⁻24 এত গ্রাম পাবো। অতএব প্রশ্নে দেওয়া আছে কয়টা? 50টি পরমাণুর ভর। তাহলে একটা যদি এত পাই তাহলে 50টা কি পাবো? বেশি পাবো না? আচ্ছা, আমি তো বাংলা ইংলিশ হয়ে গেছে না? আচ্ছা, সমস্যা নাই। একটি 50টি, তো 50টি পরমাণুর ভর কত? তাহলে 50 × 32 × কত? 1.66 × 10⁻⁻24 এত গ্রাম। তাহলে এই মানটা কত আসে ভাই? এই মানটা আমি একটু দেখে নিই কত। 2.66 × 10⁻⁻21 2.656 × 10⁻⁻21 গ্রাম। তার মানে এই যে 32 আপেক্ষিক ভর বিশিষ্ট যে সালফার, মেবি সালফার, তো সালফার এটার একটা 50টা পরমাণুর ভরের মান আসবে কত? হ্যাঁ, এত গ্রাম আসবে। তো আমার এই ম্যাথটা তোমরা পারবা। তো তারপরে দেখি তেজস্ক্রিয় আইসোটোপের গুরুত্ব আলোচনা করতে বলছে। এখানে তেজস্ক্রিয় আইসোটোপ আছে কি কি? টেকনিশিয়াম 99, তারপরে আছে কি কোবাল্ট 60, আরেকটা আছে ইউরেনিয়াম 238। এখন আইসোটোপ গুলো মেনলি কি করে? চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমার বর্তমানে প্রযুক্তিতে আইসোটোপ গুলো ব্যবহার করা হয়। এবং আইসোটোপ গুলোর মধ্যে আমি যদি টেকনিশিয়ামের কথা বলি, টেকনিশিয়াম 99, এটার মেনলি কাজ কি? এইটা অ্যাকচুয়ালি এই দুইটাই কি গামা রশ্মি নির্গত করে, ঠিক আছে। গামা রশ্মি নির্গত করে, এও কি করে? গামা রশ্মি নির্গত করে। এখন টেকনিশিয়াম 99, এটা অ্যাকচুয়ালি আমরা কি করি? আমাদের বডিতে ইনজেকশনের মাধ্যমে এই টেকনিশিয়ামটা পুশ করা হয়। তো পুশ করা হইলে তো টেকনিশিয়ামটা বডির ভিতরে যে একটা জায়গায় জমা হওয়ার পর এটা কি করে? ক্রমাগত গামা রশ্মি নির্গত করতে থাকে। এখন গামা রশ্মি যখন নির্গত করে তখন আমরা এই যে ক্যামেরার মাধ্যমে এই গামা রশ্মিগুলোকে ডিটেক্ট করে আমরা একটা ইমেজ তৈরি করতে পারি। এই ইমেজটা তৈরি করলে আমরা ওই যে রোগাক্রান্ত স্থান আছে ওটার একটা ছবি বের করতে পারবো, বুঝছো? তো ছবিটা বের করলে আমরা ওইখান থেকে শনাক্ত করতে পারবো। তো মেইনলি এই প্রসেসের মাধ্যমে এই জিনিসটা কাজ করে। আর এটার অর্ধায়ু মোটামুটি 6 ঘন্টার মতো। তো অতি দ্রুত এটা কি ড্যামেজ হয়ে যায়। তো এটা আমাদের বডির জন্য বেশি একটা ক্ষতিকর না। তো এই জন্য আমার টেকনিশিয়ামটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের মেনলি ব্যবহার করা হয় হাড়ের ব্যথা নিরাময়ে। তারপরে যেমন আরো কিছু ব্যবহার আছে, এগুলো তোমরা বই থেকে যে একটা রিডিং করে নিবা যে কি কি কাজে ব্যবহার করে। যেমন কোবাল্টটা মেইনলি চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহার করে। কোবাল্টটাও কি ব্যবহার করে? কোবাল্টটা অ্যাকচুয়ালি কি করে? টিউমার, যে বডিতে যে টিউমার আছে এই টিউমারটাকে শনাক্ত করার জন্য। কিসের জন্য? টিউমার শনাক্তকরণ। এখন
এখন টিউমার গুলো আস্তে আস্তে কি হয়, একটা সময় টিউমারটা কি মানে এটা তো কোষ বিভাজন অনিয়ন্ত্রিত অবস্থায় চলে যায়, তখন দেখা গেছে এটা ক্যান্সার তৈরি করে। তো ক্যান্সারের কোষগুলাকে এটা শনাক্তকরণ প্লাস ধ্বংস করে টিউমারটাকে, এই কোবাল 60। এটা দ্বারা তার মানে আমার কি পাইতেছে, টিউমারটাকে শনাক্ত করে, টিউমারটাকে কি করে, ধ্বংস করে। তার মানে কি আস্তে আস্তে ক্যান্সারের কোষ যেগুলো আছে সেগুলোকেও কি ধ্বংস করে, তাই না? তাহলে ক্যান্সারের কোষকে ধ্বংস করে। এখানে এটার কাজও কি, ওই হাড়ের ব্যথা, কোন জায়গায় কোন সমস্যা আছে বডির ভিতরে, এগুলা কি ডিটেক্ট করার জন্য টেকনিশিয়ান 99টা ব্যবহার করা হয়। কোবাল্টটা কি এই ক্যান্সার কোষগুলো ধ্বংস করার জন্য, টিউমার ধ্বংস করার, টিউমার শনাক্ত করার জন্য আমার কোবাল 60টা ব্যবহার করা। আর ইউরেনিয়ামটা কি, এটা একটা তেজস্ক্রিয় মৌল। এটা মেইনলি যে তেজস্ক্রিয় পদার্থ থেকে কি এখন পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্র যেগুলো আছে, তো পাওয়ার প্ল্যান্ট গুলো, এগুলোতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে। তাছাড়া পৃথিবীর দেখা গেছে যে কোনো একটা বস্তুর বয়স নির্ধারণের ক্ষেত্রেও এই জিনিসগুলো আমার ব্যবহার করা হয়। ঠিক আছে। এই ছিল মোটামুটি আমার একটা সামারি। আমার কি কি টাইপের কোশ্চেন আমরা পড়লাম। আমরা এখানে পড়লাম প্রথমত যে কৌণিক ভরবেগ, গতিবেগ, এটা পড়লাম। এখান থেকে আমরা আবার ব্যাসার্ধ বের করা শিখলাম। তারপরে আমরা কি শিখলাম, বোর আর রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে কে অধিক গ্রহণযোগ্য সেটাও শিখলাম। তারপরে কি আমরা একটা পরমাণুর ভর নির্ণয় করা শিখলাম। হ্যাঁ, 50টা পরমাণুর ভর নির্ণয় করা শিখলাম। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করাও শিখলাম। তারপরে আমরা কি শিখলাম, যে প্রধান কক্ষপথের সাথে উপকক্ষপথ বা উপশক্তি স্তর এন এর সাথে এল এর যে সম্পর্কটা, সেটাও শিখলাম। ঠিক আছে। আর সর্বশেষ আমরা শিখলাম কি, আইসোটোপের, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারটা শিখলাম। ঠিক আছে। অ্যাকচুয়ালি এই 3টা আইসোটোপ কি কি কাজে ব্যবহার করা হয়, তো মেইনলি চিকিৎসা ক্ষেত্রে আমার এগুলো ব্যবহার করা হয়। তাছাড়াও কৃষি ক্ষেত্রে আরো অনেক সেক্টরে আমার এই আইসোটোপ গুলা মেইনলি ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় আইসোটোপ গুলো। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ।